আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা এর আগের ক্লাসে লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন এগুলো দেখে ফেলছি। লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন এগুলো দেখার পরে এখন আমাদের অ্যাকচুয়ালি যে জিনিসটা মানে আমাদের এখন মানে বোঝাটা দরকার সেটা হচ্ছে আমরা স্ট্যাক নিয়ে পড়ালেখা করব। তো আমরা মনে আছে যে লিনিয়ার এবং নন লিনিয়ার অনেকগুলো ডাটা স্ট্রাকচার পড়ছিলাম। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক নামে একটা ডাটা স্ট্রাকচার ছিল। তো স্ট্যাক হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এটার মানে এটার মানে বিশেষত্বটা কি? এটার বিশেষত্বটা হচ্ছে আমরা তো জানি একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে কী করা যায়, ইনসার্ট করা যায় অথবা ডিলিট করা যায়। আর স্ট্যাকের মধ্যে তুমি যে কোনো একদিকে, যে কোনো একটা প্রান্তে তুমি রিমুভ করতে পারবা অথবা অ্যাড করতে পারবা। মানে তুমি যে কোনো একদিকে অ্যাড করতে পারবা আবার ওই দিক থেকে রিমুভ করতে পারবা। হ্যাঁ, এবং যে দিকে তুমি অ্যাকচুয়ালি রিমুভ করতে পারবা অথবা অ্যাড করতে পারবা, দুই দিকে কিন্তু করতে পারবা না, যে কোনো একদিকে করতে পারবা। তো ওই দিকটাকে বলা হয় টপ, মানে ওই দিকে আমরা বলি টপ আর কি। তো আমরা ওই জিনিসটাকে বলি টপ এলিমেন্ট, যেটা হচ্ছে সবার উপরে থাকে। এবং আমরা অ্যাকচুয়ালি সবার উপরে যে জিনিসটা রাখি ওইটাকে আবার সবার প্রথম আমরা রিমুভ করি। এই জন্য বলা হয় সবার প্রথম যেটাকে আমি অ্যাড করছি ওইটা থাকে সবার নিচে, আর সবার লাস্টে যেটাকে অ্যাড করছি এটা থেকে সবার উপরে। এবং রিমুভ করার সময় সবার লাস্টে যেটাকে অ্যাড করছি ওইটাকে আমি আবার ফার্স্টে রিমুভ করব। তো এই জন্য এটাকে বলা হয় যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সবার লাস্টে যাকে আমি মানে ইন করছি সবার ফার্স্টে তাকে আমি আউট করবো, এই জন্য এটাকে বলা হয় লিফো। ঠিক আছে? তো এটাকে অনেক ক্ষেত্রে পাইলসও বলা হয়, আবার তোমার পুশ ডাউন লিস্টও বলা হয়। তো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা দেখো, তোমরা যখন খাবার প্লেটের যে ডিশ আছে, ডিশগুলো আমরা কী করি, সবার প্রথমে সবার নিচেরটা রাখি, তারপরে তার উপরেরটা রাখি, রাখতে 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 এরকম একটা ডিস্কের মতো তৈরি হয়। তো সবার প্রথমে আমরা রিমুভ করি কোনটা বলো তো? সবার উপরেরটা না? যে সময় আমরা কাউকে খাবার সার্ভ করি সবার উপরেরটা নেই না? এই সবার উপরেরটা কি এই লিস্টে সবার শেষে আমি অ্যাড করছিলাম না? তাহলে সবার শেষে যেটাকে অ্যাড করছি রিমুভ করার সময় সবার ফার্স্টে ওইটাকেই আমাকে রিমুভ করতে হচ্ছে। অথবা তুমি যদি স্টেক অফ পেন নিজের মধ্যে তুমি যদি এটা দেখতে পাও, তো এখানের মধ্যে তুমি দেখতে পারবা যে তুমি কয়েনগুলোকে উপর থেকে তোমাকে সরাতে হচ্ছে, আবার তুমি যে সময় রাখবা তখনও তোমাকে একটা একটা করে সবার উপরেরটা হচ্ছে সবার লাস্টে তুমি রাখছিলা, তো সবার লাস্টে যাকে রাখছো ওইটাকে তুমি ফার্স্টে রিমুভ করবা। এরকম করতে 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 জিনিসটা খালি হতে 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 সবার ফার্স্টে যেটাকে আমি অ্যাড করছিলাম এটা সবার লাস্টে এখান থেকে রিমুভ হবে, আর তখন আমি বলি স্ট্যাকটা এমটি। ঠিক আছে? তো স্ট্যাক অফ টাওয়াল, মানে টাওয়ালগুলো সেম, টাওয়াল ধরো অনেকগুলো সাজানো আছে, তুমি সবার প্রথমে উপরের টাওয়ালটা সরাবা, আবার এই উপরের টাওয়ালটা তুমি যে সময় সাজিয়ে রাখছিলে তখন সবার লাস্টে অ্যাড করছিলা। সো এটা হচ্ছে আর কি তোমার স্ট্যাকের কনসেপ্ট। তার মানে স্ট্যাকের মধ্যে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে স্ট্যাক এমন একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেটার একটা প্রান্তর মধ্যেই অ্যাডিং হয় এবং রিমুভ হয়। ঠিক আছে? এবং এটাকে বলা হয় লিফো। আর কিউটা আপাতত আমরা পড়তেছি না, এটা থাক, চিত্র এখানে আমি এমনিই দিছি। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ। না না, কোন, না না না, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার জাস্ট অপারেশন হচ্ছে এইটাই। তুমি ওই উপর থেকে নিতে পারবা আর উপরে অ্যাড করতে পারবো। তুমি বলতে পারো স্যার এত কম একটা সুযোগ সুবিধা নিয়ে এই ডাটা স্ট্রাকচার আমার সুবিধা তাইলে কী রইলো, ডাটা স্ট্রাকচারে তারা অনেক কিছু করা উচিত। কিন্তু না, তুমি দেখবা এটা কত বড় বড় ইমপ্লিমেন্টেশন এটা কাজে লাগে। ঠিক আছে? ইভেন আমরা যে রিকারশন তোমরা পড়ছো না, রিকারশন রিকারশন কিন্তু সম্পূর্ণ স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। বুঝছো? তার মানে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন কিন্তু ভালো ভালো জায়গায় আছে। সো এটা আমরা দেখব। সো এই উপরে থাকা এবং রিমুভ করা দেখতে যদিও লাগতেছে কাজ খুবই কম, কিন্তু এটা অনেক বড় একটা ভাইটাল রোল পালন করে। ঠিক আছে? এটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি। আচ্ছা, এখন আসি তাহলে স্ট্যাকের অপারেশন কয়টা হইতে পারে, হয় ইনসার্ট করবা নাহলে ডিলিট করবা। ইনসার্ট বা ডিলিট কোন দিকে করবা, যে কোনো একটা দিকে করবা, এবং ওই দিকটাকে বলা হয় আমরা বলি টপ। তার মানে টপের মান প্রথমে জিরো থাকে, তারপরে হঠাৎ করে যে সময় একটা এলিমেন্ট ঢুকালাম তখন টপের মান হয়ে যায় ওয়ান, দুইটা এলিমেন্ট ঢুকালে টপের মান হয় টু, তিনটা এলিমেন্ট ঢুকালে টপের মান হয় থ্রি। ঠিক আছে? তার মানে টপের মান আস্তে আস্তে বাড়তে থাকে, আর আমি যে সময় একটা জিনিস রিমুভ করি তখন টপের মান আস্তে আস্তে কী হয়, কমতে থাকে। ধরো টপ আসছিল ফাইভ, মানে পাঁচটা এলিমেন্ট, যে আমি একটা মানে এলিমেন্ট সরাই ফেললাম, টপকে মাইনাস মাইনাস করে ফেললাম। টপকে মাইনাস মাইনাস করা মানেই তো তোমার টপ এক নেমে গেল, তাই না? তার মানে উপরের এলিমেন্টটা কিন্তু হারায় গেল। সো এমটি টপ টপ যে সময় জিরো চলে আসবে তখন তুমি বুঝবা যে স্ট্যাকের মধ্যে আর কিছু নাই, এমটি হয়ে গেছে। ঠিক আছে?
আচ্ছা, তো এখানের মধ্যেও আমরা একটা জিনিস আস্তে আস্তে পড়বো, যে টপ যদি 0 হয় এবং আমি যখন যদি আবার রিমুভ করতে চাই তখন কি হয়ে যায় বলো তো? আন্ডারফ্লো, 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 হ্যাঁ, আন্ডারফ্লো হবে। টপ যদি তোমার নাল হয়ে যায়, এই 0 হয়, আর তুমি রিমুভ করতে চাও, তখন এটা হয়ে যাবে আন্ডারফ্লো। আবার তুমি কিন্তু একটা জিনিস আমি আচ্ছা এখনই আসতেছি, একটু পরে রাখো দেখাই। তো আচ্ছা, যাই হোক, তো আমরা করি কি, যে দিকে আমরা অ্যাড করি রিমুভ করার সময় তার রিভার্স অর্ডারে রিমুভ করি, তাই না? এটাই তো, যেদিকে অ্যাড করছি রিমুভ করার সময় রিভার্স অর্ডারে আমরা রিমুভ করতেছি। আচ্ছা, তো দুইটা অপারেশনই হয়। ইনসার্ট অপারেশনকে আমরা বলি পুশ, যে তুমি একটা এলিমেন্টকে স্ট্যাকে ইনসার্ট করবা, আর ডিলিট অপারেশনকে আমরা বলি, বা রিমুভ অপারেশনকে আমরা বলি পপ, মানে একটা এলিমেন্টকে তুমি স্ট্যাক থেকে রিমুভ করবা। তো ধরো তোমার কাছে একটা স্ট্যাক আছে, এ এ এ, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, বি 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 দ্বিতীয় এলিমেন্ট, সি 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 তৃতীয় এলিমেন্ট, এরকম করতে করতে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এলিমেন্ট, 6টা এলিমেন্ট আছে তোমার কাছে। এটা একটা স্ট্যাক। তাহলে এই স্ট্যাকটাকে এখন আমরা ডায়াগ্রাম দিয়ে দেখার চেষ্টা করি। ডায়াগ্রাম দিয়ে দেখার চেষ্টা করলে তুমি দেখবা, সবার প্রথমে দেখো এই যে আমরা একটা সিলিন্ড্রিকার একটা কন্টেইনারের মতো দেখা যাচ্ছে না, যেটাকে আমরা মেমোরি রিপ্রেজেন্টেশনের মতোই বলি, কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি মেমোরি রিপ্রেজেন্টেশন আপাতত বলবো না, আমরা বলবো এটা একটা তোমার, দেখো সবার প্রথমে কোন এলিমেন্ট ছিল, এ না? তো দেখো এটা কিন্তু সবার নিচে আছে। সো তুমি ধরো এইরকম একটা তোমার কাছে গ্লাস আছে, গ্লাসের মধ্যে তোমার বিভিন্ন লেয়ারে বিভিন্ন জিনিস আছে। তো তুমি সবার প্রথমে এই লেয়ার ঢুকালা, তারপরে এই লেয়ার, তারপরে এই লেয়ার, তাহলে সবার প্রথমে রিমুভ করবা কাকে? এইটাকে না? যদি আমার রিমুভ করার দরকার হয়, তো আমাকে যদি এখন এইটাকে পাইতে হয়, তাহলে আমাকে কি সবগুলোকে বের করে তারপর এখানে যেতে হবে না? তো এই জন্য আমরা যে সময় এইরকম লিখি, একটা স্ট্যাককে এইরকম লিখি, তখন আমরা বলি এফটা হচ্ছে আমার টপ, আর এটা হচ্ছে আমার বটম। বুঝছো? এফটা হচ্ছে আমার টপ, আর এটা হচ্ছে আমার বটম। তার মানে আমাকে যদি এটা পাইতে হয়, তাহলে টপের মান কমতে কমতে কততে আসতে হবে? বটমে আসতে হবে না? সো ওই জিনিসটা আর কি এখানে দেখাইছে। আবার আমি এটাকে তো এইরকম দেখালাম, আবার এই জিনিসটাকে যদি আমি, এটা তো ভার্টিক্যালি আছে, হরিজন্টাল করে ফেলি, মানে ধরো এটাকে শোয়ায় ফেলি, শোয়ায় ফেললে এটার মতো হয়ে যাবে না? নিচের যে এটার মতো। আমি যদি এখন তোমার হরিজন্টাল করে ফেলি আর কি, ভার্টিক্যাল থেকে, তাহলে এটার মতো হয়ে গেল। আবার আমি যদি মেমোরিতে দেখি, মেমোরির মধ্যে এরকম থাকে 1 2 3 4 5 6, এই যেটা হচ্ছে 6 নাম্বার এলিমেন্ট। ধরো এনটা এলিমেন্ট পুশ করতে পারি, এখন আমাকে রিমুভ করতে গেলে ওই প্রথমে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1 এ যেতে হবে। তো আশা করি তোমাদের বুঝতে পারছি স্ট্যাকের মানে কনসেপ্ট ক্লিয়ার কিনা স্ট্যাকের। মানে পরেরটা মানে, হ্যাঁ বুঝি নাই, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমই তো, মানে তুমি পরে আরেকটা জিনিস ধরো অ্যাড করবে, ধরো অ্যাপ পরে কি জি 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 জি, তাহলে 7 নম্বর আসবে জি জি জি, 8 নম্বর আসবে এইচ 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 এইচ, এরকম করতে করতে এন তম জায়গা পর্যন্ত আসলো। পরে যদি আবার একটা পুশ করি তাহলে কি হবে বলো তো? এই কন্ডিশনটা কি? মানে আমার স্টেকের সাইজ ধরো আমি প্রিভিয়াসলি সেট করে দিছিলাম এন, এখন আমি এনটা ইনপুট দেওয়ার পরে n+1 নম্বরটা ইনপুট দেওয়ার ট্রাই করলাম, পুশ করার ট্রাই করলাম, তখন এটা কি হয়ে যাবে? ওভারফ্লো হবে, রাইট। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, যে স্ট্যাকের ক্ষেত্রে আমাকে একটা সাইজ কিন্তু আগে থেকে বলে দিতে হয়। বুঝছো? একটা ম্যাক্স সাইজের কথা আমাকে আগে থেকে বলে দিতে হয়। আচ্ছা, এটা সবসময় বলে দিতে হয় না, এটা কিছু রিপ্রেজেন্টেশন আছে, ওইটা আমি বলে দেবো একটু পরে, রাখো। আচ্ছা, তো স্ট্যাকের একটা অপারেশন আমরা দেখি পারি কিনা। তো স্ট্যাকের একটা খুব মানে অপারেশন হচ্ছে আমার পোস্টপোন ডিসিশনগুলো। ধরো তোমার কম্পিউটারের মধ্যে যে এত এত অ্যাপ্লিকেশন তুমি চালাও, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে কিন্তু আমরা বলি এক একটা প্রসেস, ঠিক আছে? কিন্তু কম্পিউটারের মধ্যে যত যত প্রোগ্রাম চলে, এমন অনেকগুলা প্রসেস আছে না, যে এই যে প্রসেসগুলো অন্য আরেকটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট। মানে ধরো একটা প্রসেস শুরু হইলো, তারপরে ধরো আরেকটা প্রসেস শেষ না হওয়া পর্যন্ত সে আবার শেষ হইতে পারছে না, মানে একটা জায়গায় গিয়ে সে ওয়েট করে বসে আছে। এরকম হইতে পারে না? অনেকগুলো অ্যাপ্লিকেশনই তো কম্পিউটারে চলে, কারণ মেমোরিতে তো জায়গা দিতে হয় সবাইকে, তাই না? তো এখন তোমার এই যে জিনিসটা, ধরো এ হচ্ছে একটা প্রসেস,
এই প্রসেসটা কাজ শুরু করছে, মানে এই প্রসেসটা চালু হয়েছে কম্পিউটারের মধ্যে। তো আমি এই জন্য একে পুশ করে ফেললাম স্ট্যাকের মধ্যে। তো চালু হচ্ছে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, এটা যদি আমার কমপ্লিট হতে হয়, বি নামে আরেকটা মানে প্রসেস আছে, ওইটাকে কমপ্লিট করতে হবে। আর বি এর কমপ্লিশনের পরে বি এর যে রেজাল্ট, ওই রেজাল্টটা কাজে লাগিয়ে এটা কমপ্লিট হবে। ঠিক আছে? তাহলে আমি করলাম কি, বিকেও পুশ করলাম। তারপরে দেখলাম যে যে বি যেটা আছে, বিটাও যদি কমপ্লিট হতে হয়, তাহলে এটা সি নামে আরেকটা প্রসেস আছে, ওইটার একটা যে রেজাল্ট, ওই রেজাল্ট পাওয়ার পরে বিটা কমপ্লিট হতে পারে। সিকেও পুশ করলাম। তারপরে সি এর কাজ শেষ হইলো, তাহলে রেজাল্ট পেয়ে বি এর কাজে চলে আসলাম, এই জন্য সিকে পপ করলাম। তারপরে বি এর কাজে আসার পরে বি এর কাজও শেষ হইলো, তাকে বিকে পপ করলাম, আসলো এ। তারপরে এ যেহেতু বি এর রেজাল্ট পেয়ে গেছে, তাহলে এও এখন পপ হয়ে গেল, স্টেকটা হয়ে গেল খালি। তাহলে কি আমি বুঝতে পারছি যে একটা স্টেক দিয়ে কি সুন্দরভাবে প্রসেসিংয়ের কাজটা করা যায় কম্পিউটারের ভিতরে। আমার কথা শোনা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি আমি বুঝতেছিলাম যে আমার নেটটা হঠাৎ করে হয়ে গেছে। তো কোন জায়গা পর্যন্ত তোমরা শুনছো লাস্ট? আচ্ছা, সি পপ করছি। তারপরে সি কমপ্লিট হওয়ার পরে বি সি সি এর রেজাল্ট কাজে লাগিয়ে বিটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে বি কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকে পপ করলাম, তারপরে এ পাইলাম। তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে তোমার এ বি এর রেজাল্ট পেয়ে এটা কমপ্লিট হয়ে গেল, একেও পপ করে ফেললাম, তাহলে স্টেকটা খালি হয়ে গেল। তাহলে তোমরা দেখছো এটার ইউজফুলনেসটা। হ্যাঁ, অনেকটা এরকম কি, মানে স্ট্যাক কিন্তু সব জায়গায় ইউজ করা হয়। অনলাইন জাজগুলো তুমি যাই বলো না কেন, এভরি জায়গায় স্ট্যাকের মানে ইমপ্লিমেন্টেশন আছে। আর তোমার কম্পিউটারের ভিতরে তো স্ট্যাক ছাড়া উপায় নেই। তোমার কম্পিউটারের ভিতরে যত মেমোরি অ্যালোকেট করা, মেমোরিতে তোমার ধরো 4 জিবি র্যাম আছে, আর ধরো এত জিবি আছে, কিন্তু তোমার ধরো এক একটা জায়গা কত জায়গা নিয়ে আর পয়সা থাকে। তো তোমাকে ওই যে তোমার এটা খালি করা, ওইটাকে জায়গা দেওয়া, ওইটাকে জায়গা দেওয়া, এটা বিভিন্ন কাজ। আমরা যে অপারেটিং সিস্টেম, আমাদের একটা কোর্স আছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কোর্সটা করার সময় তোমরা বুঝবা যে অ্যাকচুয়ালি কত মানে কাজ করে এই ইয়েগুলা, স্ট্যাকগুলা। বুঝছো? আচ্ছা, তো এখন আসি, তাহলে রিপ্রেজেন্ট কিভাবে করতে পারি। এরাকে রিপ্রেজেন্ট করার মানে স্ট্যাককে রিপ্রেজেন্ট করার জন্য প্রথম যে ওয়ে, এটা হচ্ছে এর রিপ্রেজেন্টেশন। তো এর রিপ্রেজেন্টেশন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? তার মানে বোঝায় যে আমি প্রথমেই টপ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিব, যে ভেরিয়েবলটার মান প্রথমে থাকবে 0, এবং আমি এই ভেরিয়েবলটার মান 1 1 করে বাড়াবো, এবং প্রত্যেকটা জায়গায় একটা করে জিনিসকে আমি অ্যাসাইন করে দিব এর মধ্যে। আর একটা ম্যাক্স স্ট্যাক বলতে আমি একটা মানে স্ট্যাকের ম্যাক্সিমাম এলিমেন্ট কয়টা হইতে পারে, মানে স্ট্যাকের সাইজটা আমি স্থির করে দিব। মানে স্ট্যাক ধরো আমি দিব যে 10 সাইজের একটা স্ট্যাক হবে। তাহলে আমি যদি 10 সাইজের স্ট্যাক দিয়ে দিই, ওই যে আগে যেরকম এন ডিক্লেয়ার করছিলাম, তার মানে ম্যাক্স স্ট্যাকটা আমি যদি ডিক্লেয়ার করে দিই, এর বাইরে গেলে আর আমি যদি পুশ করতে চাই, তাহলে কী হয়ে যাবে? ওভারফ্লো হয়ে যাবে, তাই না? সো ম্যাক্স স্ট্যাক হচ্ছে সেই ভেরিয়েবল যেটা দিয়ে আমি সাইজকে মানে ডিফাইন করি স্ট্যাকের। আর টপ হচ্ছে এটা ইনিশিয়ালি 0 থাকে, আর এটার মানে এক এক করে বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা জায়গায় এর মধ্যে আমি একটা করে ভ্যালুকে রেখে দিই। আচ্ছা, তাহলে টপটা হচ্ছে 0 বা নাল, যদি 0 থাকে অথবা নাল থাকে, তাহলে স্ট্যাকটা কি আমার এমটি। তো তুমি দেখো টপের মান 0 ছিল, তার মানে যেই আমি তোমার এই 3টা এক্সকে এখানে পুশ করছি, তখন সাথে সাথেই টপের মান হয়ে গেছে 1। যে আমি 3টা ওয়াইকে পুশ করছি, টপের মান 2। 3টা জেডকে প্রকাশ করছি, পুশ করছি, টপের মান কত হয়ে গেল? 3 হয়ে গেল না? তারপরে দেখো 4 5 6 7, আর ম্যাক্স টেকের মান কত দিছিলাম? 8। এটা বইয়ের মধ্যে দেখবা ভুল আছে, আমি এই জন্য উপরে ওভাররাইট করে লিখে দিছি যে ম্যাক্স টেকের মান হচ্ছে 8। তার মানে আমি পুশ করতে করতে 8 সাইজের একটা জিনিস পর্যন্ত পুশ করতে পারবো। হ্যাঁ, আর পপ করতে করতে আমি ওই টপের মান 0 হইলে আর পপ করতে পারবো না, তাই না? তাহলে দেখো একটা এরে দিয়ে আমি কি অ্যাকচুয়ালি একটা স্ট্যাক বানায় ফেলছি না? 4 নম্বরের পরে কেন হবে? এটা তো খালি জায়গা। খালি জায়গা মানে তো তোমার নাল ক্যারেক্টার না,
এটা তো এরে, এরের মধ্যে আমরা কি করি, প্রত্যেকটা ইন্ডেক্সেই তো আমরা ভ্যালু রাখতে পারি। ইন্টিজার এরে 10 যদি রাখো, এরে 9 যদি খালিও থাকে, এরে 9 কি নতুন একটা জিনিস তুমি রাখতে পারবা না? তো এই জিনিসটাই তো, তো তুমি এর এখানের মধ্যে তুমি যেই 3, এরপর তুমি আরেকটা জিনিস অ্যাসাইন করবা, তো তুমি 4 এ অ্যাসাইন করে দিবা স্ট্যাক অফ 4। ধরো এর নামটা হচ্ছে স্ট্যাক, স্ট্যাক অফ 1 এ আছে এটা, স্ট্যাক অফ 2 তে আছে এটা, স্ট্যাক অফ 3 তে আছে এটা, স্ট্যাক অফ 4 এ এখন তুমি নতুনটা ইয়ে করবা। আর স্ট্যাক অফ 4 এ যখন নতুন একটা জিনিস তুমি ইনসার্ট করবা, সাথে সাথে তুমি টপটাকে কি করে দিবা, প্লাস প্লাস করে দিব না? তখন হ্যাঁ, তখন টপ হয়ে যাবে 4। এরপর আরেকটা পুশ করলাম, তো টপ হয়ে যাবে 5। আরেকটা পুশ করলাম, এরকম করতে করতে, যেহেতু এটা খালি জায়গা, তো এটা তো আমার এখানে করলে কোনো সমস্যা নাই, তাই না? সো এখন তাইলে আমরা যদি এর রিপ্রেজেন্টেশন স্ট্যাকের কথা চিন্তা করি, তাহলে পুশ অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে। তো পুশের মধ্যে আমি আমার স্ট্যাকটাকে পাঠাইছি, স্ট্যাক হচ্ছে এরেটা, টপ পাঠাইছি মানে টপের ভ্যালু এখন কত আছে, ম্যাক্স স্ট্যাক মানে হচ্ছে আমার সাইজ কত, আর আইটেম হচ্ছে আমি যে আইটেমটাকে পুশ করব। ঠিক আছে, তো প্রথমে আমাকে দেখতে হবে টপের মান যদি ম্যাক্স স্ট্যাক হয়ে যায়, তাহলে কি আমি আর পুশ অপারেশন চালাইতে পারবো? তাহলে ফাংশনে ঢুকে আমাকে কিন্তু এই জিনিসটা চেক করতে হবে যে টপের মানটা ম্যাক্স ট্র্যাকের সমান কিনা। যদি টপের মান ম্যাক্স ট্র্যাকের সমান হয়ে যায়, তাহলে আমি অ্যাকচুয়ালি আর পুশ করতে পারবো না, আমি লিখে দেবো ওভারফ্লো। আর যদি ম্যাক্স ট্র্যাকের সমান না হয়, তাহলে প্রথমেই টপের মান 1 করে বাড়াবো, আর ওই জায়গায় স্ট্যাক অফ টপের মধ্যে আমি আইটেমটাকে রেখে দিব। তাহলে দেখো টপের মান ছিল 0, এখন দেখো এরের কিন্তু 0 নম্বর ইন্ডেক্স আছে না একটা, কিন্তু আমরা 0 নম্বর ইন্ডেক্সটা কিন্তু এখানে কাজে লাগাবো না। কারণ হচ্ছে কি, টপ 0 বলতে আমরা খালি বুঝি, টপ 1 বলতে আমি বুঝি একটা এলিমেন্ট। টপ 1 যদি আমি একটা এলিমেন্ট হয়, আমি যদি টপ 0তেই রেখে দিই একটা এলিমেন্ট, তাহলে কি জিনিসটা মিললো? তখন মাইনাস করতে হবে না একটা আবার। তো এই জন্য আমি 0 নম্বরটাকে ইগনোর করলাম, করে আগে আমি টপের মানে 1 বাড়িয়ে ফেললাম, তারপরে স্ট্যাক অফ টপের মধ্যে আইটেমটা রেখে দিলাম। ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? পুশটা কিন্তু একদম পুশটা হচ্ছে একদম সহজ। বলো। তুমি ভেক্টর দিয়ে স্ট্যাক বানাতে পারো, তো সমস্যা তো নাই, অবশ্যই পারো। কিন্তু এগুলো তো তোমার মানে এসটিএল এ তুমি চলে গেলা, এসটিএল দিয়ে তো অনেক কিছুই করা যায়। এসটিএল দিয়ে তো এসটিএল এর তো স্ট্যাকই আছে, এসটিএল এর তো স্ট্যাকই আছে, তোমার তো তাহলে রিপ্রেজেন্টেশন পড়ার দরকারই হইতো না, কিন্তু এটা পড়ার দরকার আছে, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, এই জিনিস যদি না বুঝো, তাহলে স্ট্যাক ইউজ করে কোনো ফিল তুমি পাবা না। ঠিক আছে, সো এই জন্য তোমাকে, কারণ তুমি চিন্তা করো, এরাই হচ্ছে একটা, এর নিজে একটা ডাটা স্ট্রাকচার, কিন্তু এটা দিয়ে আমি আরেকটা ডাটা স্ট্রাকচার বানায় ফেলছি, জিনিসটা কিন্তু অনেক একটা হাই লেভেলের জিনিসই, তাই না? আচ্ছা, এবারে পপের ক্ষেত্রে কী হবে বলো তো? পপের ক্ষেত্রেও আমি ওই এরেটাকে পাঠাইছি, টপটাকে পাঠাইছি, আইটেমটাকে পাঠাইছি। তো প্রথমে আমি দেখবো যদি টপ 0 হয়, তাহলে কি আমি পপ করতে পারবো? তো আন্ডারফ্লো হয়ে গেল। আর যদি টপ 0 না হয়, তাহলে আমি প্রথমে কি করব, স্ট্যাকের টপটাকে একটা আইটেমের মধ্যে রেখে দিব, মানে হচ্ছে একদম উপরের ভ্যালুটাকে, তারপরে টপের মান -1 করে দিব। আর আমি তো অ্যাকচুয়ালি জানি যে আমি যে সময় তোমার স্ট্যাকের এলিমেন্ট দেখতে চাই, তখন অ্যাকচুয়ালি 0 থেকে টপ পর্যন্ত যাই, তাহলে টপ যদি 1 মাইনাস করে ফেলি, তাহলে কি টপের যে আগের ভ্যালু এটা হারিয়ে গেল না? মানে যদিও এটা এর মধ্যে থাকতেছে, কিন্তু আমি ওইটার কাউন্টে আনতেছি না, কারণ আমি ওই ইন্ডেক্সটাকে আমি ইগনোর করতেছি, এবং চাইলেই আমি ওই জায়গায় এখন নতুন একটা ভ্যালুকে বসায় দিতে পারতেছি যদি আমি আরেকটা জিনিস পুশ করি, তাই না? সো এই জন্য কী করছি, আইটেমটাকের মধ্যে আগে স্টেকের টপ রেখে দিয়েছি, তারপর টপ মাইনাস করে দিয়েছি। এখন অ্যাকচুয়ালি কোন কোন জিনিসটাকে আমি ডিলিট করছি, এই আইটেমটাকে না? তো তোমার যদি আইটেমটাকে দরকার হয়, এই জন্য রিটার্ন আইটেম দিয়ে রাখছে, মানে আইটেমটাকে তুমি এখান থেকে পাইতে পারো। ঠিক আছে, সো এই জিনিসটা এরকম আর কি। ধরো এখানে আছে জেড 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 পপ করবা, তো জেড জেড জেডটাকে সে আগে আইটেমে রেখে দিছে, তারপরে টপের মান 3 থেকে 2 করে দিছে। ঠিক আছে, এখন আমি যদি নতুন একটা জিনিস পুশ করি, আমি তো চাইলেই 3তে করতে পারবো, জেড তখন মানে থাকলো কি থাকলো না, আমার তো এখানে ম্যাটার করতেছে না, বুঝছো না? তো আলটিমেটলি টপের সাথেই কিন্তু আমার রিলেটেড। সো এখানে তোমরা দেখো যে ওই উপরের চিত্রটার মধ্যেই, যে তোমাকে এখন বললো ডাব্লুটা পুশ করো, তাই তোমার টপের মান ছিল 3, তাই না? 3 ছিল না এখানে? তো ডাব্লুটাকে তোমাকে পুশ করতে বলছে। তো ডাব্লুটাকে তুমি পুশ করো, তাহলে টপের মান আগে 4 বানালা, তারপরে স্ট্যাক অফ 4 এর মধ্যে তুমি ডাব্লুকে রেখে দিলা, এটা হচ্ছে পুশ।
আর এখন তোমাকে বলছে পপ করো, তার মানে ডাব্লিউটা পপ পপ হয়ে যায় না। পপ করো মানে এখান থেকে, ধরো পুশ করার মানে পরে না, ধরো এখন এখান থেকে পপ করো। তার মানে কি, পপ করলে প্রথমেই কি করবো, এই জেড 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 যেটা আছে, এই জেড জেড জেডটাকে আইটেমে রাখবো, তারপরে টপের মান 1 কমায় দিব। দেখছো? তাহলে এখন আমি যদি স্ট্যাকের টপ দেখি, স্ট্যাকের টপে অ্যাকচুয়ালি কে আছে, ওয়াই 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 আছে না? আচ্ছা, তাহলে ওভারফ্লো আন্ডারফ্লো সম্পর্কে আর একটু আমরা ডিটেলস পড়ি। একটা জিনিস চিন্তা করো, তুমি কয়টা পপ অপারেশন চালাবা এটা একটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে না। ধরো তোমাকে একটা প্রোগ্রাম বলে দিছে যে অমুক অমুক জিনিস তুমি করো, তো তুমি এই অনুযায়ী পপ অপারেশন চালাইলা। তো অ্যাকচুয়ালি প্রোগ্রামে যতবার পপ হওয়ার দরকার, এটা তো প্রোগ্রামের উপর ডিপেন্ডেন্ট, বা তুমি যে অ্যালগোরিদম ডিজাইন করছো তার উপর ডিপেন্ডেন্ট যে পপ কয়বার হবে। তো অ্যাকচুয়ালি আন্ডারফ্লো হওয়ার যে বিষয়টা, এটা কি তোমার উপরে অ্যাকচুয়ালি নির্ভর করতেছে? এটা কিন্তু তোমার উপর নির্ভর করতেছে না, এটা নির্ভর করতেছে ইনপুট কীরকম, তোমার প্রোগ্রামটা কীরকম, অ্যালগোরিদমটা কীরকম। কিন্তু ওভারফ্লোটা কিন্তু এর ক্ষেত্রে তোমার উপর ডিপেন্ড করতেছে। কেন ডিপেন্ড করতেছে? কারণ সাইজটা কি করতেছো, তুমি দিতেছো না হাইয়েস্ট সাইজ। তাহলে হায়ার সাইজ পেরিয়ে গেলেই তো ওভারফ্লো হয়, কিন্তু তুমি যদি সাইজ আর একটা 1 বাড়ায় দিতে তাহলে তার ওভারফ্লো হইতো না। তার মানে কি, ওভারফ্লোটা ডিপেন্ড করতেছে আমার উপরে, কারণ আমি স্পেসটা আমি নির্ধারণ করছি, কিন্তু আন্ডারফ্লোটা আমার উপরে কিন্তু নির্ভর করতেছে না। আমি কি বুঝতে পারছি কথাটা? তাইলে এই ওভারফ্লোটাকে মিনিমাইজ আমরা কীভাবে করতে পারি? ওভারফ্লো মিনিমাইজ করার খুব সুন্দর একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে, ধরো তোমার কাছে 2টা স্ট্যাক আছে, একটা স্ট্যাক হচ্ছে স্ট্যাক এ, আর একটা হচ্ছে স্ট্যাক বি, এবং স্ট্যাক এর মধ্যে আছে n1টা এলিমেন্ট, স্ট্যাক বির মধ্যে আছে n2টা এলিমেন্ট। তুমি এক কাজ করলা, n1 আর n2 এলিমেন্ট যোগ করে মোট কয়টা এলিমেন্ট পাইলা? nটা এলিমেন্ট পাইলা। ওই n এলিমেন্টের একটা স্ট্যাক আগে তুমি লিখে ফেললা 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্যাক এর মধ্যে যে তোমার জিনিসগুলো আছে, স্ট্যাক এর মধ্যে তুমি পুশটা শুরু করবা লেফট টু রাইট। মানে ধরো স্ট্যাক এর মধ্যে একটা জিনিস তুমি প্রথমে পুশ করলা, তো এখানে পুশ হইলো, তারপরে এখানে পুশ হইলো, তারপরে এখানে পুশ হইলো, করতে করতে কি হচ্ছে, লেফট টু রাইট যাচ্ছে না? তার মানে তার টপটা কোন দিকে? ডান দিকে না? কথা বুঝছো? মানে তুমি যে, আমি যেটা বলতে চাচ্ছি, ধরো স্ট্যাক এ আর স্ট্যাক বি, দুইটা স্ট্যাক তুমি ডিক্লেয়ার করলা, একটার সাইজ দিছো n1 আর একটার সাইজ দিছো n2। ঠিক আছে? এখন তুমি করলা কি, এই n1 আর n2 যোগ করে পাইলা n সাইজের আরেকটা, তুমি এই দুইটা স্ট্যাক ডিক্লেয়ার না করে এই দুইটা সাইজের যোগফলের একটা মানে স্ট্যাক তুমি ডিক্লেয়ার করে ফেললা। ঠিক আছে? এই স্ট্যাকটা হচ্ছে এইটা 1 থেকে n পর্যন্ত। প্রথমটায় আছে n1টা, পরেরটায় আছে n2টা। এখন কি বুঝছো? এই জায়গাটা বুঝছো? আমি তো করতেছি ওভারফ্লোটা মিনিমাইজ করবো, আমি তো এখনো তোমাকে কারণ বলি নাই, আমি প্রথমে বলছি এটা আমি করব। কারণটা তো একটু পরে বুঝবা। তো তোমাকে আমি বলতেছি স্ট্যাক এ আর স্ট্যাক বি দুইটা এলিমেন্ট, আমি হয়তো দুইটাকে যদি আমি ডিক্লেয়ার করতাম, একটা হয়তো n1 আর একটার সাইজ দিতাম n2। আমি করলাম কি, n1 আর n2 দুইটা স্ট্যাক ডিক্লেয়ার না করে n1 আর n2 যোগ করে, এই যোগ করে সাইজ পেয়েছি n, ওই n সাইজের একটা স্ট্যাকে আমি আগে ডিক্লেয়ার করলাম। এখন আমি কি করলাম, স্ট্যাক ওয়ানের মধ্যে ধরো আমার পুশ অপারেশন চালাতে হবে। তো আমি স্ট্যাক ওয়ানে ধরো পুশ চালাইলে কি করবো, ওই 1 নাম্বারে একটা, 2তে একটা, 3তে, এরকম করতে করতে কি লেফট থেকে রাইটের দিকে বাড়বে না? তাহলে টপটা কি, স্ট্যাক ওয়ানের টপটা ডান দিকে থাকবে না? আচ্ছা, আর যে আমি স্ট্যাক বিতে পুশ করব, তখন পুশটা শুরু করব এন থেকে। তাহলে এন এর মধ্যে আমি প্রথম পুশটা করব, তারপরে n-1 দিকে পরের পুশটা করবো। এটা স্ট্যাক বির জন্য কিন্তু। তাহলে দেখো তো স্ট্যাক বির টপটা কোন দিকে, রাইট টু লেফটের দিকে না? এখন এইটা করলে সুবিধাটা কি দেখো, ধরো স্ট্যাক এর মধ্যে সাইজ হচ্ছে 10, স্ট্যাক বির সাইজ হচ্ছে কত, 10। এখন হইল কি, স্ট্যাক এর মধ্যে ধরো আমি 6টা এলিমেন্ট পুশ করছি, আর আমার পুশ করার দরকার নাই, তাহলে আমার এখানে কি আরও 4টা জায়গা খালি রয়ে গেছে না? আর স্ট্যাক বির মধ্যে ধরো 10টা এলিমেন্ট পুশ করার পরেও আমার আরও 2টা এলিমেন্ট পুশ করতে হবে। তো আমি যদি আলাদাভাবে স্ট্যাক বি দিতাম, তাহলে কি আমার এখন কি হঠাৎ করে এখানের মধ্যে ওভারফ্লো হয়ে যেত না? কিন্তু এখন যদি এই কেসটা চিন্তা করি, তাহলে এর জন্য আরও 4টা ঘর খালি ছিল না এইদিকে? তাহলে বি চাইলেই এখন ওই দিক দিয়ে এসে ওই 2টা ঘর নিতে পারে না? তার মানে তুমি চিন্তা করছো, আমি কিন্তু অ্যাকচুয়ালি স্পেস আমি বাড়াই নাই, এই স্পেসের মধ্যেই আমি একটা ওভারফ্লোটাকে কিন্তু মিনিমাইজ করে ফেলছি। একটা একবার মানে ডেফিনেট ওভারফ্লোকে আমি এখানে স্কিপ করে ফেলছি, কারণ স্ট্যাক এর মধ্যে আমার আর দরকার নাই পুশ করার। ঠিক আছে? তাহলে আমার এই সাইজের এই জায়গাগুলো আরেকটার জন্য কাজে লেগে গেল না?
তো এইভাবে আমি কি করতে পারলাম, একটা ওভারফ্লোকে মিনিমাইজ করতে পারলাম না। একটা ডেফিনিট ওভারফ্লো ছিল, কিন্তু এটাকে আমি এখন স্পেস বা এইদিকে পেয়ে যাওয়ায় ওভারফ্লোটা আমার ইয়ে হয়ে গেল। তার মানে আমার স্পেস, কম স্পেসের মধ্যে আমি কিন্তু একটা ওভারফ্লোকে কী করে ফেলতে পারলাম, মিনিমাইজ করে ফেলতে পারলাম। তো আমি কি বুঝতে পারছি ওভারফ্লোটা কীভাবে মিনিমাইজ হয়? তো এটার ক্ষেত্রে পুশটা একটু বুঝে করতে হয়, পুশটা করতে হয় এইটার জন্য এই দিক থেকে আর এটার জন্য এই দিক থেকে, ওইটাই জাস্ট একটু ডিফারেন্স, আর কিছুই না। তো এটা মিনিমাইজ ওভারফ্লোটা হচ্ছে এখান থেকেই আর কি। তো এটা মানে এক্সট্রা এক্সট্রা কিছু না আর কি। যাই হোক, তো এখন আমরা দেখলাম এর রিপ্রেজেন্টেশন। এখন আমরা দেখব লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক। ঠিক আছে, এখন একটা জিনিস আমাকে বলো তো, লিঙ্ক লিস্ট দিয়ে যদি আমি স্ট্যাককে রিপ্রেজেন্ট করি, তাহলে কি আমার ওভারফ্লোর ক্ষেত্রে আগে এর জন্য যে সমস্যাটা হয়েছিল, এখন কি এই সমস্যাটা হবে? মানে আমাকে কি এটা জিনিসটা নিয়ে ঘাটতে হবে? এটা হচ্ছে কম্পিউটার মেমোরির উপর ডিপেন্ডেন্ট। কম্পিউটারে যদি ফ্রি স্টোরেজ মেমোরি থাকে, ওই যে আমরা যেটা পড়ছিলাম ওভারফ্লো আন্ডারফ্লো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার মেমোরির সাথে কানেক্টেড, তাই না? আর আরেকটা জিনিস হচ্ছিল যে আমার স্টার্টটা যদি তোমার নাল থাকে আর আমি যদি ডিলিট করি, তাহলে হয় যে আন্ডারফ্লো। আর যদি আমার মেইন মেমোরি যে ফ্রি স্টোরেজ, এই ফ্রি স্টোরেজ লিস্টটা যদি তোমার খালি থাকে, কিন্তু আমি একটা জিনিস ইনসার্ট করতে চাই, তাহলে ওইটা হয়ে যাবে ওভারফ্লো। ঠিক কি না? সো এখানে কিন্তু এই এর ঝামেলাটা নাই, এখানে হচ্ছে ওই ঝামেলাটা হচ্ছে ওই জায়গায়। তো এখন আমরা একটা কাজ করি, যে লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশনটা আমরা যদি করতে হয়, তাহলে আমরা প্রথমেই বলবো যে লিঙ্ক লিস্টকে আমরা, মানে লিঙ্ক লিস্ট দিয়ে যখন স্ট্যাককে আমরা মানে রিপ্রেজেন্ট করি, তখন এটাকে আমরা বলি লিঙ্কড স্ট্যাক। ঠিক আছে, কি বলি? লিঙ্কড স্ট্যাক। তো এখন এটার জন্য করতে হয় কি, আমরা কি জানি লিঙ্ক লিস্টে সবসময় একটা হেড বা স্টার্ট পয়েন্টার থাকে না, যেটাকে আমরা হেড বলি বা স্টার্ট বলি। আমি তো কোড করেও দেখাইছি তোমাদের। তাহলে স্টার্ট পয়েন্টারটা পয়েন্ট করতেছে টপ, আমরা যে ওই যে লিঙ্ক লিস্টে একটা টপ থাকে না, তাহলে স্টার্ট পয়েন্টারটা মানে পয়েন্ট করতেছে টপকে। আর লাস্ট নোট যেটা অথবা নাল পয়েন্টার যেটা, এই যে নাল পয়েন্টার, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে আমার বটমকে। তার মানে আমি কি বুঝাতে যাচ্ছি বলো তো, এটা যদি টপ হয়, এটা যদি বটম হয়, তাহলে আমি যদি নতুন একটা জিনিস ইনসার্ট করতে চাই, তাহলে কোন দিকে করতে হবে? ইনসার্ট করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমি কোন দিকে ইনসার্ট করব? নালের দিকে এড করবা? আমার টপটা কোন দিকে আছে? টপের পরে তো, তার মানে ইনসার্টেড বিগিনিং, ইনসার্টেড বিগিনিং পড়াইছি না তোমাদের? ইনসার্টেড বিগিনিং। আচ্ছা, কার জানি একটু অডিও, আচ্ছা যাই হোক। তো ইনসার্টেড বিগিনিং, তাহলে ইনসার্টেড বিগিনিং হইলে কিন্তু আমার অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, এই জিনিসটা ডান দিকে সরে যাবে আর নতুন যে জিনিসটা ওইটা হয়ে যাবে টপ। এটাই তো নিয়ম স্টেকের, যে টপ হবে তোমার একদম যেটা আমি লাস্টে অ্যাড করতেছি ওইটা, তাই না? তো এখন কথা হচ্ছে যে এটার মধ্যেও তো অবশ্যই, যেহেতু লিঙ্ক লিস্ট একটা ইনফো ফিল্ড থাকে, একটা লিঙ্ক ফিল্ড থাকে, ইনফো ফিল্ডে থাকে ডাটাটা, আর লিঙ্ক ফিল্ডে থাকে তোমার ওই নেক্সট নোডের অ্যাড্রেসটা। এটা তো আর তোমাদের দেখানোর কিছু নয়। তো এখন আমি জাস্ট বলি, লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন দেখো। তা আমাকে এইরকম একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিছে, 3টা এক্স, 3টা ওয়াই, 3টা জেড, এটা হচ্ছে টপ। কারণ আমাকে বলছে পুশ করো ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। তো পুশ যদি ডাব্লিউ 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 করি, তাহলে কী করতে হবে? ইনসার্টেড বিগিনিংয়ে করতে হবে না? তো দেখো, এক্স এক্সেসের আগে এটা তোমার ডাব্লিউ ডাব্লিউ চলে আসছে, এটাকে এবং টপটাকে আমার তখন কী করে ফেলতে হবে? এটা বানায় ফেলতে হবে। আচ্ছা, বলছে পপ করো, তাহলে পপ করলে কোনটা পপ হবে প্রথমে বলো তো? তাইলে কি ডিলিটটাও কোন জায়গা থেকে হচ্ছে? মানে একদম বিগিনিং থেকে। তাহলে একটা লিঙ্ক লিস্টের যখন ইনসার্টেড বিগিনিং এবং ডিলিট ফ্রম বিগিনিং, এই দুইটা কন্ডিশনই শুধু সত্য হয়, তখন লিঙ্ক লিস্টটা কী হয়ে যায়? বলো। একটা লিঙ্ক লিস্টের শুধু মাত্র, একটা লিঙ্ক লিস্টের মধ্যে যদি শুধুমাত্র তোমার ইনসার্টেড বিগিনিং হয় আর ডিলিট ফ্রম বিগিনিং হয়, আর কিচ্ছু না হয়, তাহলে লিঙ্ক লিস্টটা কী হয়ে গেল?
মানে এই লিঙ্ক লিস্ট একটা স্ট্যাক হয়ে গেল না, আমি তো এটাই জানতে চাচ্ছি। একটা লিঙ্ক একটা লিঙ্ক লিস্ট স্ট্যাক হয় কখন, যখন এটার ইনসার্ট ফ্রম এটার মধ্যে শুধুমাত্র ইনসার্ট বিগিনিং থেকে, ইনসার্ট হলে বিগিনিংয়ে হয়, ডিলিট হলে বিগিনিং থেকে হয়, ঠিক আছে? এই জিনিসটা যখন শুধু একটা লিঙ্ক লিস্টে হয় তখন ওইটা হয় যে একটা কি স্ট্যাক। সো এখানে দেখো এই স্কিমাটিক ডায়াগ্রামগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, ঠিক আছে? কারণ এই ডায়াগ্রামগুলো আমি এরকম অনেকগুলো অপারেশন তোমাদের 1 2 3 4 করে লিখে দিব, এবং ওই অপারেশনগুলোর উপর বেস করে তোমাদের ছবি একে একে দেখাতে হবে, এবং আমি অবশ্যই তোমাদের একটা এরকম একটা লিস্ট আগে বলে দিব আর কি। তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক লিস্ট আছে এরকম। তো প্রথমেই বলছে পুশ করো ট্রিপল বি, তো আমি পুশ করলাম, এই দেখো সামনের দিকে পুশ হলো। তারপর বলছে পপ, তাহলে বিকে পপ করলাম। তারপর আবার দিছে পপ, তার মানে বি এর পরে কোনটা এক্স, তাহলে এক্সকে আমরা পপ করলাম, এবং টপটাকে কিন্তু আমাকে সরাতে হবে। ক্রস করার সাথে সাথেই টপটাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে না? পপ করার সাথে সাথে কিন্তু টপটাকে চেঞ্জ করতে হবে। আবার পুশ বলছে ট্রিপল এম, তাহলে ট্রিপল এম করে টপটাকে আবার এখানে নিয়ে আসলাম। তো এটা কি বুঝতে পারছো তোমরা পুরাটা? সো পুশ আর পপের জন্য এখানে হ্যাঁ বলো। টপটা হচ্ছে আমার একদম হেয়ার অ্যাড্রেসটা আর কি, স্টার্ট পয়েন্টারটা। আমি স্টার্ট নাম না দিয়ে এখন টপ নাম দিছি আর কি, স্ট্যাক বোঝানোর জন্য। নাম তো চেঞ্জ করলে সমস্যা নাই, তোমার নাম দিলেও তো সমস্যা ছিল না, তাই না? এটা আমার এখন স্ট্যাকে যেহেতু টপ টপ বলি, এই জন্য টপ দিয়ে আমি কাজটা করলাম। তো এইটার জন্যই পুশের জন্য যে এখানে ইয়েটা আছে, অ্যালগোরিদম আছে, ওই প্রথমে এরকম অ্যাভেলেবল লিস্ট থেকে ওভারফ্লোটা চেক করে নিছে, আর তারপর আর যদি না হয় তাহলে একটা নোট ক্রিয়েট করে নিছে, তারপর আইটেমে রেখে দিছে, তারপরে লিঙ্ক অফ নিউর মধ্যে টপ মানে হচ্ছে ইনসার্টেড বিগিনিংয়ের অ্যালগোরিদমটা লিখছে আর কি, আর পপের মধ্যে মানে ডিলিট ফ্রম বিগিনিংয়ের ইয়েটা লিখছে। এটা পারবা না তোমরা? এটা তো তোমাদের আমি কোড করে দেখাইছি, যদি আমি কালকে ল্যাবে আবার কোড করে দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে এই লেকচারটা কি তোমাদের কাছে ক্লিয়ার?